কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের অস্তিত্বের পেছনে কিন্তু অবদান রয়েছে ইংরেজদের। ইংরেজ আমলে এখানে ছিল তাদের সৈন্যের ছাউনি বা ব্যারাক। সেই ব্যারাক থেকেই নামকরণ হয়েছে ব্যারাকপুর। তবে সেসব এখন অতীত। এখন ব্যারাকপুর মানেই বিরিয়ানিপুর। বিগত কয়েক বছর এই শহরে একের পর এক বহু বিখ্যাত বিরিয়ানির দোকান গড়ে ওঠার কারণে আজকে ব্যারাকপুর বলতে কিন্তু আমাদের মাথায় ওই একটাই কথা আসে। সেসব তো রয়েছেই, তবে সেগুলো বাদ দিয়েও এই শহরে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো এই শহরের চরিত্রটাকে করে তুলেছে আর 5টা শহরের থেকে একটু হয়তো আলাদা। আজকে আমার এই ভিডিওতে আমি সেইগুলিই ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করছি ভালো লাগবে। এখন আমি রয়েছি ব্যারাকপুর স্টেশনের সামনে। আজকের ভিডিওটা থাকবে এই শহরটা নিয়েই, তবে বিরিয়ানি বাদ দিয়ে। আমার পাশে রয়েছে দাদা বৌদি হোটেল, কিন্তু এই দাদা বৌদিতে যাবো না। বিরিয়ানিটা বাদ দিয়ে এই শহরের আরেকটা দিক রয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটাই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আর সেসব নিয়েই থাকবে আজকের ভিডিওটা। এখন বাজে প্রায় 4:30 মতন, মেঘলা করে রয়েছে আর গরমটা একটু কম আজকে। এই জন্য এমনিতে ব্যারাকপুর খুব কনজেস্টেড শহর, সেই তুলনায় আজকে ভিড়টা অনেকটাই কম। এখন আমি যাচ্ছি, আমার একটা বন্ধুর অফিস আছে সামনে, ওর থেকে ওর স্কুটিটা হাইজ্যাক করে একটু এখানকার এদিক ওদিক ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। কলকাতার পর যে দুটো শহর আমার সবথেকে পরিচিত আর সবথেকে পছন্দের, তার এক হচ্ছে পুরী আর এক হচ্ছে এই ব্যারাকপুর। বিভিন্ন সময় বহুবার, অনেক সময় কাজে, অনেক সময় অন্যান্য কারণে বহুবার এখানে আসা হয়েছে। তো এতবার আস্তে আস্তে এখন এখানকার অলি গলি রাস্তাঘাট সবই আমার চেনা। তো কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখাবো। যদি কখনো এখানে আসেন ব্যারাকপুরে, যদি বিরিয়ানি খেতেই বা আসেন, তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন সাথে। তো স্কুটি হাইজ্যাক করা হয়ে গেছে। এখন প্রথম যে জায়গাটা যাব সেটা এখান থেকে একটু দূরে, মানে এক্স্যাক্টলি ব্যারাকপুরে নয়, সোদপুরের দিকে। 10-15 মিনিট মতন লাগবে যেতে। বিডি রোড ধরে সোজা একদম শ্রী বালক ব্রহ্মচারীর আশ্রম। তো বাকিটা সেখানে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি এখন শ্রী বালক ব্রহ্মচারী আশ্রমের সামনে। বালক ব্রহ্মচারী কে ছিলেন যারা জানেন না একটু সংক্ষেপে বলে দিই। শ্রী বালক ব্রহ্মচারী ছিলেন একজন ধর্মীয় গুরু এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। তার ভক্ত এবং অনুগামীরা ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে। তার বাণী ছিল রামনারায়ণ রাম। আপনারা হয়তো অনেক জায়গায় লেখা দেখতে পারেন, বিভিন্ন জায়গায় লেখা থাকে রামনারায়ণ রাম। তো এটি তার বাণী ছিল। 1993 খ্রিস্টাব্দে এই বাড়িটিতেই তিনি মারা গিয়েছিলেন। যখন তার ভক্তেরা দাবি করেছিলেন যে তিনি আসলে মারা যাননি, তিনি সমাধি অবস্থায় রয়েছেন এবং সমাধি থেকে ফিরে তিনি আবার দেহ অধিকার করবেন। তারা এও দাবি করেছিলেন যে এর আগে বহু মহাপুরুষ এবং আধ্যাত্মিক যোগী তারা এরকম সমাধিস্থ অবস্থায় থাকাকালীন ভুলবশত তাদের দেহটিকে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই ভুল যাতে তাদের গুরুদেবের সাথে না হয়, সেই দোতলার একটি ঘরে যেখানে তিনি থাকতেন এবং যেখানে তার দেহ ছিল, সেই দেহটি তারা দিনের পর দিন পাহারা দিয়ে গিয়েছিলেন। ডাক্তাররা তাকে মৃত বলেই ঘোষণা করেছিলেন এবং মৃত্যুর কারণ বলেছিলেন ব্রেন স্ট্রোক, কিন্তু তার ভক্তেরা তা মানতে একদমই রাজি ছিলেন না। তো তারপর যা হয়, মৃতদেহ একটি ডিকম্পোজ হতে শুরু করে এবং তা ছড়িয়ে পড়ে এদিক ওদিক, এবং তারপর প্রশাসন হস্তক্ষেপ করে এবং পুলিশের সাথে তার ভক্তদের একটি বিশাল সংঘর্ষ বাধে। সেই মামলা আদালতে যায়। সেই আদালতের শুনানি আসার পর পুলিশ ফোর্স এনে তার দেহ দাহ করা হয়েছিল। কিন্তু তার ভক্তেরা আজও তা মানতে নারাজ। আজও সেই বিতর্ক তারা রেখেই দিয়েছেন যে তাদের গুরুদেব মারা যাননি, তারা সেই অবস্থায় সমাধিস্থ অবস্থায় তাদের গুরুদেবকে দাহ করা হয়েছিল। এই দাবি নিয়ে আজও অনেক বিতর্ক রয়ে গেছে।
আপনি ধর্মীয় মতামতে বিশ্বাস করুন বা নাই করুন, এখান থেকে ঘুরে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে। গঙ্গার ধারে খুব সুন্দর আশ্রম, খুব সুন্দর পরিবেশ। বিকেলের দিকে একবার এসে ঘুরে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনার। আমি এখানকার লোকেশনটা শেয়ার করে দেবো, গুগল ম্যাপে খুব সুন্দরভাবে লোকেশনটা ট্যাগ করা আছে। এদিকে ভেতরে আসতে একটু অলিগলি দিয়েও সমস্যা হতে পারে, বাট ম্যাপ ফলো করে আসলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমরা রয়েছি শ্রী ত্রাণনাথ বাবুর কালীবাড়িতে। এটি একটি কালী মন্দির। শ্রী ত্রাণনাথ বাবু কে ছিলেন? ত্রাণনাথ বাবু এই এলাকার জমিদার ছিলেন, একজন সোদপুর পানিহাটি এলাকার জমিদার ছিলেন, এবং বলা হয় যে তার অবদান এই এলাকার এবং এলাকাবাসীদের জন্য অনস্বীকার্য। তো এই মন্দিরটি যদিও তিনি বানাননি, বলা হয় মন্দিরটি বানানো হয়েছিল 1703 খ্রিস্টাব্দে কিংবা তারও আগে। কোনো বিশেষ প্রপার ঐতিহাসিক ডকুমেন্টেশন নেই, বাট পরবর্তীকালে এই মন্দিরটি তার নামে করে দেওয়া হয়, বিকজ তিনি এই মন্দিরটি রেনোভেশন করেছিলেন, একটি ঘাট বানিয়েছিলেন, যেহেতু গঙ্গার ধারেই মন্দিরটি, এটি গঙ্গার ঘাটও বানিয়েছিলেন, তো পরবর্তীকালে তার নামে এই মন্দিরটি করে দেওয়া হয়। আচ্ছা, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন একটু খিদে পেয়েছে, তো বিটি রোডে উঠে ওখানে ডান দিকে একটি ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার বলে একটি দোকান রয়েছে, সেখানে খুব সুন্দর কড়াইশুঁটির কচুরি পাওয়া যায়, যেটি শুধু শীতকালে নয়, আপনি সারা বছরই পাবেন। তো সেখানেই যাব, তো দেখতে থাকুন। চলে এসছি এখন ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। সোদপুরবাসীর কাছে কিন্তু এই ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার একটা ইমোশন। একটা কচুরি। আচ্ছা, এখানে কিন্তু সকাল বিকেল সন্ধ্যেবেলা সারাদিনই পাওয়া যায় কচুরি, এবং কড়াইশুঁটির কচুরি এখানে গরম গরম সারাদিনই ভালো। তো আপনি যখন ইচ্ছা আসতে পারেন। বেশ ভালো, এই সময় কড়াইশুঁটির কচুরিটা পাওয়া যায় না, বেশ ভালো। এবার চা। এখানকার চায়ের কিন্তু একটা বিশেষত্ব আছে, এখানে দুধ চায়ের ওপর হালকা করে একটু দুধের শটটা দিয়ে দেয়, বেশ ভালো লাগে। চা পর্ব শেষ, এবার এখান থেকে যাব ধুপিঘাট।
অন্ধকার হয়ে এসছে, এখন এসছি ধুপিঘাটে। আচ্ছা, এর আগে যে জায়গাগুলো দেখালাম সেগুলো ঠিক এক্স্যাক্টলি ব্যারাকপুরে নয়, ওগুলো একটু সোদপুর পানিহাটির দিকে। তবে এখান থেকে ব্যারাকপুর থেকে বেশিক্ষণ লাগবে না, ওই বিটি রোড ধরে 10-15 মিনিটের মধ্যে আরামসে চলে যেতে পারবেন। এখন যেখানে রয়েছি সেটা এক্স্যাক্ট ব্যারাকপুরে, এটা হচ্ছে ধুপিঘাট। এছাড়াও এখানে আরও দুটো জায়গা রয়েছে ঘোরার মতন, একটা হচ্ছে গান্ধীঘাট আর মঙ্গল পাণ্ডে। কিন্তু এখানকার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ন্যাচারাল বানানো গঙ্গার ঘাট। মঙ্গল পাণ্ডে আর গান্ধীঘাটটা একটু ম্যান মেড, মানে ওটা একটুখানি খুব সুন্দর সাজানো গোছানো, বাট এটা একদম ন্যাচারাল। এখন অন্ধকার হয়ে গেছে, কতটা দেখা যাবে আমি জানি না, কিন্তু একটু যদি সন্ধে সন্ধে বা বিকেল বিকেল আসা যায়, গঙ্গার ধারে বসে বেশ ভালো লাগে। অন্ধকার হয়ে যাওয়ার কারণে এবং যেহেতু এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি ঘাট, তাই এখানে কোনো লাইট না থাকায় আমরা এখানে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আমার কাছে পুরনো কিছু ক্লিপ ছিল ধুপিঘাটে, যেগুলি বিকেলবেলায় তোলা হয়েছিল, সেই কিছু ভিডিওই আমি এখানে শেয়ার করে দিচ্ছি। কিছুক্ষণ আগে আমরা বাড়িতে চলে এসেছি। আসলে ওখানে এত অন্ধকার ছিল ধুপিঘাটে যে আমরা আর কোনো ভিডিও ওখানে বানাতে পারিনি। তো কীরকম লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওর ব্যাপারে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্টে মেনশন করে দিতে পারেন। আর আপনি যদি সাজেস্ট করতে পারেন যে আমি নেক্সট ভিডিওটা কোথায় বানাবো, সেরকম কোনো জায়গা যদি আপনার মাইন্ডে থেকে থাকে আপনি সেটাও শেয়ার করে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।